ইরহান জ্যোতির দিকে কিছু সময় তাকিয়ে রয়। সেই দিকেও জ্যোতির কোনো খেয়াল নেই। জ্যোতিকে এভাবে ভাবনাতে মাঝে থাকতে দেখে আপনা আপনি ইরহানের ভ্রুজোড়া কোঁচকে যায়। জ্যোতি, কি হয়েছে তোমার? শরীর কি বেশি খারাপ লাগছে? দেখি, এখানে এসে বসো, তারপর পানি খাও, একটু ভালো লাগবে। জ্যোতিকে বিছানায় বসিয়ে ইরহান তাড়াতাড়ি করে পানি এনে দেয়। জ্যোতি ইরহানের হাত থেকে গ্লাসটা নিতে নিতে বলে, আমার কিছু হয়নি, আপনি টেনশন নেবেন না। বসেন তো এখানে চুপচাপ। ইরহানকে কথাটা বলে জ্যোতি পানি খেয়ে গ্লাসটা রেখে আসে। তারপর নিজের গায়ে জড়িয়ে যাওয়া পাতলা চাদরটা ভাঁজ করে চোখের নিচে রাখা টিনের বাক্সের ভিতরে রাখে। চাদরটা রাখার সময় শব্দ করে একটা নিঃশ্বাস ছাড়ে। ইরহান শুধু তাকিয়ে থাকে, জ্যোতির কাজ দেখছে। জ্যোতি বিছানায় উঠতে উঠতে দেখে ইরহান তার দিকেই তাকিয়ে আছে, তাই মজার ছলে বলে, কি ব্যাপার বলুন তো, আজকে আমায় একটু বেশি সুন্দর লাগছে নাকি? আমার বোকা পুরুষ যে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার জ্যোতি রানীকে কোনো বিশেষ দিন দেখে সুন্দর লাগে না, আর না লাগার প্রয়োজন আছে। সে আমার চোখে সবচেয়ে সুন্দরতম নারী। হ্যাঁ, জানা আছে আমার। ওই দেশ গিয়ে সুন্দর সুন্দর নারী দেখে এই কালির কথা কি মনে থাকবে আপনার? কি বলো এগুলো? আমি আমাদের সুদিন ফিরানোর জন্য যাচ্ছি, অন্য নারীতে মত্ত হতে না। আর আমার বউ ছাড়া অন্য নারীতে আসক্ত হওয়া ও মুগ্ধ চোখে দেখার আগে যেন আমার মরণ হয়। জ্যোতি তাড়াতাড়ি ইরহানের মুখ চেপে ধরে, ছলছল চোখে তাকিয়ে বলে, কি বলেন এগুলো বোকা পুরুষ? আমি মজা করছিলাম, বিশ্বাস করুন। আমি তো জানি আমার মানুষটা কেমন। তাই নাকি? মজা করছিলে তুমি? বিশ্বাস হচ্ছে না আপনার? হচ্ছে তো। তবে এরকম মজা করার জন্য এবার তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। বলেই চোখ টিপ দেয় ইরহান। ইরহানের ইঙ্গিত বুঝতে পেরে জ্যোতি তাড়াতাড়ি ইরহানের কাছ থেকে সরে যায়। শুয়ে পড়তে পড়তে বলে, খবরদার না, চুপচাপ ঘুমান। আমাকেও ঘুমোতে দিন, কাল কিন্তু আবার সকাল সকাল উঠতে হবে। বলে হোক, সকালে ওঠার ভয়ে কি আমি আমার বউকে ভালোবাসবো না নাকি? বলেই জ্যোতিকে নিজের কাছে টেনে নেয় ইরহান। বোকা পুরুষ। চুপ থাকো মেয়ে, আমি এখন আমার বউকে ভালোবাসা দিব। এ ঢং। ঢং না তো, ভালোবাসা। কাজটা ঠিকঠাক মতো করতে না পারায় দুই ভাইয়ের আফসোসের শেষ নেই। সব থেকে বড় আফসোস ঈশানের। হাতের কাছে পেয়েও কাগজপত্রগুলো নিতে পারেনি। ইমন রাতে রুমে ঢুকে দেখে তার বউ লিমা মোবাইলে মায়ের কাছে শাশুড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে হাজারো নালিশ দিচ্ছে। লিমা ইমনকে দেখে কল কেটে দেয়। ইমনকে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। ইমন লিমার দিকে এগিয়ে এসে বলে, সংসারে একটু ঝামেলা হলেই সেটা বাপের বাড়িতে জানাতে হবে তোমার? স্বামী আর শ্বশুর বাড়িকে ছোট করতে খুব ভালো লাগে তোমার, তাই না? শ্বশুর বাড়ি? এটা শ্বশুর বাড়ি নাকি? এটা তো শাশুড়ির বাড়ি। তা অবশ্য ঠিকই বলেছো। শুনুন, আপনার মায়ের এসব হুকুম কটু কথা একদম আমার সহ্য হয় না। আমি পানির জলে ভেসে আসিনি। আমি ফকিন্নির মেয়ে না যে সবসময় চুপচাপ মুখ বুজে সহ্য করে নেব। বন্দি দাসীর মতো খাটতে পারবো না। এত বড় সংসার আর ভালো লাগে না। এবার সবকিছু আলাদা করুন। লিমা, তুমি কি পাগল হয়ে গেছো? এসব তুমি কি বলছো? কি বলছি মানে? ঠিকই তো বলছি। রাগে জোরে চিল্লিয়ে বলে লিমা। ইমন তাড়াতাড়ি লিমার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, আরে আস্তে আস্তে, জানি তো ঠিকই বলছো, কিন্তু এখন তো আলাদা হওয়ার সময় না। আগে জায়গা জমি নিজের নামে পাই, তারপর তোমায় বলতে হবে না, আমি নিজেই আলাদা হয়ে যাব। এখন কিছুদিন সব কিছু সহ্য করে নাও, আর পারলে মায়ের মন জুড়িয়ে চলার চেষ্টা করো। আপনার মায়ের মন আছে নাকি যে তার জুগিয়ে চলার চেষ্টা করব? খরগোশ মহিলা একটা। সে যাই হোক, মায়ের কথা মতো চলবে। ভাগ একটু বেশি পেলে তো আমাদেরই লাভ। মাথা গরম ঈশানের, মেজাজ খারাপ হয়ে আছে। কাজটা করতে না পারায় রাগে ফোঁস করছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। নিজের রাগ কমানোর জন্য রুমের ভিতরে এদিক ওদিক পায়চারি করছে। তখনই পাশ থেকে দিনা এসে বলে, হাঁড়ি আলাদা করার কথা নয় তো সে বাপের বাড়ি চলে যাবে, থাকবে না এখানে। এতজনের কাছে করতে পারবে না। যদিও ঈশানকে এটা বলেছে ভয় দেখানোর জন্য, দিনা কথাটা বলে শেষ করতে দেরি ঈশানের হাতের চর দিনার গালে পড়তে দেরি নাই। ঠাস করে এক চর মেরে দেয়। শুধু চর মেরে থামেনি, চুলের মুঠি শক্ত করে ধরে বলে ওঠে, চুপচাপ সংসারে কাজ করে খাবি। মেয়ে মানুষের তেজ এই ঈশান একদম সহ্য করতে পারে না। আমার সাথে তুই তেজ দেখাস, বড় গলায় কথা বলোস, আবার দেখি ভয়ও দেখাতে পারিস আমাকে। তুই বাপের বাড়ি চলে গেলে আমার কিছুই হবে না।
তোর মতো আর তোর থেকে ভালো ভালো মেয়েদের সাথে আমার ওঠা বসা। তোর মতো একটা চলে গেলে আমার কিছুই হবে না, কিন্তু তোর তো অনেক কিছু হবে। চুপচাপ মুখ বন্ধ রেখে চলবি। পরবর্তীতে আমার চোখের দিকে তাকিয়ে দূরে থাক, গলা উঁচিয়ে একটা কথা বললেও জ্যান্ত পুঁতে ফেলবো। তোকে আমি আগেও বলেছি, মায়ের মন জুগিয়ে চলবি, সব সময় মায়ের পিছনে পিছন ঘুরবি, মায়ের সেবা করবি। আর তুই কি করিস? ঝামেলা পাকিয়ে বসে থাকিস। তোর জন্য যদি এক অংশ কম পাই, জমির ভাগ দেখিস কি করি। তাই আগে থেকেই বলছি, মায়ের সেবা কর, সম্পত্তি যেন একটু বেশি পায়, গয়নার ভাগ যেন বেশি দেয়। মেয়ে মানুষ সবসময় মাথা নিচু করে চলবি। আর শেষবারের মতো বলেছি, নয়তো তোকে ছুঁড়ে ফেলে আরেকজনকে নিয়ে আসতে দুইবার ভাববো না। বলেই চুলের মুঠি ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়ে ঈশান। চুল আর গালের ব্যথায় কুকিয়ে যায় দিনা, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। ভিতরে তার আগুন জ্বলছে, এখন সব মুখ বুজে সহ্য করছে। একদিন সবকিছু সহ্যে নিবে। ঈশানের এই প্রতিদিন কিছু না কিছু নিয়ে হাত তোলার শাস্তি সে ঠিক দিবে। শুধু ভাইয়ের বউয়ের জন্য এখনো এসব মারধর আর ঈশানের পর নারীতে আসক্ত, সব কিছু সহ্য করে নিচ্ছে। নয়তো কবে এসবের উপর থুতু দিয়ে চলে যেত। দিনার বাবার টাকা পয়সা থাকলে কি হবে, তার ভাবি এসব কিছুর পিছনে ছুরি ঘোরায় না। দিনার মা তাই বলে দিয়েছে, দুঃখ কষ্ট যাই পাস না কেন, ওই বাড়িতে পড়ে থাক, টাকা লাগলে টাকা পাঠিয়ে দিব, কিন্তু এই বাড়িতে একবারে আজ হাটবার, সকাল থেকে দোকানে প্রচুর ভিড় লেগে থাকবে বেচা কেনা নিয়ে। তাই ইরহান খেয়ে আজ সকাল সকালই বেরিয়ে গেছে। জ্যোতি খুব ভোরে উঠে ইরহানের জন্য রান্না করেছে। ইরহান বলেছিল দরকার নেই এত সকাল সকাল রান্না করার, জ্যোতি শোনেনি। সে সুস্থ থাকা অবস্থায় ইরহানকে না খেয়ে থাকতে দিবে না। জ্যোতিরও স্কুলে যাবার সময় হয়ে এসেছে, তৈরি হয়ে নেয় স্কুলে যাওয়ার জন্য। এমন সময় দাদির ফোন আসে। কথা বলতে বলতে দরজা লাগায় ঠিকই, কিন্তু তালা লাগাতে ভুলে যায়। কথা বলতে বলতে ঘরের পিছনের রাস্তা দিয়ে এগোনোর সময় ঈশানকে দেখতে পায়। ঈশানের দিকে এক পলক তাকিয়ে কিছু না বলে মোবাইলে কথা বলতে বলতে গেটের বাইরে চলে যায়। ঈশান এত সময় এদিকে উকি মেরেছিল, ওরা বেরিয়ে গেলেই তালা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। কিন্তু মনে মনে বেশ মজা পেল এটা দেখে যে জ্যোতি ঘরের তালা না মেরেই চলে গেছে। ছিটকিনিটা খুলে ঘরে ঢুকে পড়ে ঈশান। এইবার আর এদিক ওদিক না তাকিয়ে সোজা চৌকির নিচে থেকে বাক্সটা বের করে খুলে ফেলে। কিন্তু এ কি, বাক্সে কয়েকটা কাপড় ছাড়া আর কিছুই নেই। কাপড় এলোমেলো করে ছুঁড়ে ফেলে দেয়। আবার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কোথাও একটা কাগজের টুকরো নেই। রাগে লাথি মেরে টিনের বাক্সটা দূরে ফেলে। এসব যে জ্যোতির চালাকি বুঝতে একটু অসুবিধা হয়নি ঈশানের। ঈশান ঘর থেকে বের হয়, রাগে জ্যোতিকে একটা বাজে গালি দিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। ঈশান চলে যেতে জ্যোতি আড়াল থেকে বের হয়ে ঘরে ঢুকে হারাম করে বসে। এত সময় সবই দেখেছে জ্যোতি, হাসি পেলেও নিজেকে নিয়ন্ত্রণ রেখেছে। নিজের ছোট হাত ব্যাগটা বের করে কাগজগুলো হাতে নেয়। কাল জ্যোতি ঘরে ঢুকে বুঝতে পেরেছিল ঘরে কেউ ঢুকেছে। নিজের গুছিয়ে রাখা জিনিসগুলো একটু এদিক ওদিক হলে তা সহজে বোঝা যায়। জ্যোতিরও বুঝতে অসুবিধা হয়নি। সব থেকে বড় কথা হলো, কাল বের হওয়ার সময় ঘরের বাতি নিভিয়ে গিয়েছিল, কিন্তু এসে দেখে বাতি জ্বালানো। ওরা চালাকি করেছে ঠিকই, কিন্তু বড় ভুল করে গেছে। জ্যোতির মন তখনই বুঝে গেছে ওরা এই ঘরে কেন আসতে পারে। তাই তো কাল বাক্স চেক করেছিল, কাগজপত্র ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। জ্যোতির ধারণা ছিল আজ ওরা কিছু একটা করবে, তাই হলো। জ্যোতি মনে মনে আওড়ায়, তোরা কি ভেবেছিলি আমার নাকের ডগা দিয়ে শয়তানি করবি আর আমি টেরও পাবো না? হ্যাঁ, তোরা চলবি ডালে ডালে আর আমি চলবো প্রতিটি পাতায় পাতায়। তোরা ভুলে গেছিস বাপেরও বাপ আছে? মানুষের শরীরের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। গত কয়েকদিন ধরে জ্যোতির শরীরটাও ভালো যাচ্ছে না। খেলে কিছু সময় পর আবার প্রচুর খিদে লাগে। জ্যোতির কখনো এমন হয়নি। খাওয়া নিয়ে তার এত মাথা ব্যথা ছিল না। এখন দিনে 3-4 বারও খায় জ্যোতি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত খেয়েও শক্তি পায় না শরীরে। কোনো কাজ তো এখন মনই বসে না, উল্টো শরীর ম্যাচ ম্যাচ করে। কাজ করতে গেলে মাথা ঘোরায়। তবে এত খারাপ লাগার মাঝেও একটা বিষয় হলো, জ্যোতির শরীর আগে থেকে বেশ একটু উন্নত হয়েছে। স্বাস্থ্যটা কিছুটা বেড়েছে, শরীরের রংটা কিছুটা উজ্জ্বল হয়েছে। জ্যোতি এখনো ওর কেমন যেন লাগে। এসব কথা ইরহানকে বলেনি, শুধু শুধু টেনশন করবে। কিন্তু জ্যোতির শরীরের পরিবর্তন ইরহানও লক্ষ্য করেছে। মাঝে মাঝে জ্যোতির দিকে তাকিয়ে বলে, দেখেছো আমার ভালোবাসার কত জোর, আমার জুথিয়ানি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
আজ সকাল থেকে যেন একটু বেশি কেমন কেমন লাগছে জ্যোতির। তাই ইরহান যাওয়ার পর স্কুলে আর যায়নি, বিছানায় শুয়ে আছে। তারপর কিছু একটা ভেবে দাদিকে ফোন লাগায়। জ্যোতির দাদি ফোন রিসিভ করতেই ভালো মন্দ জিজ্ঞেস করে, তারপর জ্যোতির কথা সব খুলে বলে। সব শুনে দাদি কিছু সময় চুপ থাকেন, কিছু সময় পর গম্ভীর কণ্ঠে বলেন, এই তুই আমার বউ তো? এটা আবার কেমন কথা দাদি? আমি আমার অসুস্থতার কথা বলছি আর তুমি আমার সাথে মশকরা করছো। মস্করা করব কেন? সত্যি কথাই তো বলছি। জ্যোতিও এবার বলে, এই বুড়ি, সত্যি করে বলো, তুমি আমার দাদি তো? আমার কথা আমাকে ফিরে দিচ্ছিস? মোটে না, তুমি আমার দাদি নাও। আমার দাদি কোথায় তাকে বের করো বলছি। তার নাতনির অসুস্থতা নিয়ে আমার দাদি কখনো মজা করতে পারে না। হয়েছে, এবার থাম। আমি তো ভাবতাম আমার নাতনি খুবই বুদ্ধিমতী আর চালাক, কিন্তু তুই দেখি আসলেই একটা বলদ। এই বুড়ি, আরে থাম তো সরি। এত এত উপসর্গ দেখে যে বুঝতে পারলো না এইসব কিসের লক্ষণ, সে নাকি আবার বুদ্ধিমতী। কিসের লক্ষণ দাদি? তোর মাথার বুদ্ধিতে দেখি পুরাই জং ধরেছে। তুই মা হতে চলেছিস ছুরি, আর আমি বড় মা। জ্যোতির দাদির কথাটা শুনে হাতটা আপনা আপনি পেটে চলে যায় জ্যোতির। কাপা কাপা গলায় বলে, এসব তুমি কি বলছো দাদি? সত্যি বলছো? আমার এত বছরের অভিজ্ঞতা তো তাই বলছে রে। তোদের ছোট্ট ঘর আলো করে কেউ আসতে চলেছে। আমার বিশ্বাস হচ্ছে না বুড়ি। কেন বিশ্বাস হইতেছে না? আমি কি ভোলাপন জন্ম দেইনি নাকি? বয়স কি আমার বাতাসে বেড়েছে নাকি চুলগুলো পাকছে বাতাসে? কোনটা? তুমি যাই বলো না কেন দাদি, আমার মনে হয় তোমার ভুল ধারণা। এমন নাও তো হতে পারে, তাই না? হ্যাঁ, তোরা এখনকার যুগের মানুষ বুড়া মানুষের কথা বিশ্বাস করবি কেন? এখন তো কত কিছু বের হয়েছে, ওইটা দিয়ে পরীক্ষা করে নে, তাহলে তখন বুঝতে পারবি এই বুড়ির ধারণা ঠিক নাকি ভুল। আরে টেস্ট করার কথা তো আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। তু বুড়ি, মনে করিয়ে দেওয়ার জন্য। হা হা, বুঝি সবই। এইসব মাথায় থাকবে কেন? এখন তো মন প্রাণ মাথা জুড়ে একজনেরই বসতি, আমার নাচ জামাই। রাখছি, এখন পরে কথা হবে। আচ্ছা বোন, সাবধানে থাকিস আর ওইসব টেস্ট করে আমারে জানাইস। যদি ফোন রেখে ভাবতে থাকে কিভাবে জিনিসটা আনবে। ইরহানকে এখন বলা যাবে না, পরে নিশ্চিত হয়ে বলবে, দেখবে ইরহানের প্রতিক্রিয়া কি। তাই অনেক ভেবেচিন্তে ঠিক করে প্রেগনেন্সির কিটটা পাশের বাড়ির সীমা যে তার স্কুলে পড়ে তার হাতে আনাবে। সে কাল মার্কেটে যাবে বলেছিল। সীমাকে যদি ফোন দিয়ে বলে দেয় নিয়ে আসার জন্য, সীমা জানায় কাল আসার সময় নিয়ে আসবে। যদি কল কেটে পেটে হাত দিয়ে বসে থাকে, কেমন যেন অনুভূতি হচ্ছে তার। নিজের ভিতর অন্য প্রাণের কথা ভাবতেই শরীর শিরশির করে ওঠে। অনেক হলো এমন ভাবে আর না, সিদ্ধান্ত নিয়েছে বিদেশ গিয়ে এবার নিজেদের অবস্থা পরিবর্তন করবে। ইরহান পরশুদিন চলে যাবে, ভোর 4টায় ফ্লাইট। মোবাইলের মাধ্যমে অনলাইনে টিকিট কেটে নেয় ইরহান। জ্যোতিকে এখনো জানায়নি টিকিট কাটার কথা। দোকানে কাজের ফাঁকেই কাজটা সেরে ফেলে। বাড়িতে গিয়ে বলবে। রাতে বাড়িতে গিয়ে দেখে জ্যোতি শুয়ে আছে চুপচাপ। কোনোদিন জ্যোতি ইরহান আসার আগে এমন করে শুয়ে থাকেনি। ইরহান জ্যোতিকে আস্তে করে ডেকে তুলে। জ্যোতি ইরহানকে দেখে তড়িঘড়ি করে উঠে বসে। আপনি এসে গেছেন? তুমি ঠিক আছো তো জ্যোতি রানী? জ্যোতি কিছুটা ঘাবড়ে যায়। এখন কিছুতেই ইরহানকে বুঝতে দেওয়া যাবে না, আর বলাও যাবে না। তাই এটা ওটা দিয়ে কাটিয়ে যায় কথা। রাতের শোয়ার সময় ইরহান আমতা আমতা করে জ্যোতিকে জানায় পরশু ভোরে তার ফ্লাইট, আর মাত্র 2টা দিন তার সাথে আছে। জ্যোতি কোনো কথা না বলে ইরহানকে চাপটে ধরে। ইরহানের বুকে মুখ গুজে দেয়। ইরহানও জ্যোতিকে চাপটে ধরে রাখে। জ্যোতি যে নীরবে তার চোখের পানি দিয়ে ইরহানের বুক ভাসাচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই। দুজনই দুজনকে জড়িয়ে রেখে নির্ঘুমে রাত পার করে দেয়। ওইদিকে ইমন শুনে ফেলে পরশু যে তার ফ্লাইট। কালকের মাঝেই কিছু একটা করতে হবে। প্রতিদিন রাতে ইরহান আসার সাথে সাথে ঘরের কাছে এসে আড়ি পাতে। পরের দিন ইরহান জ্যোতির সাথে সময় কাটিয়েছে। এই সময়টুকু দুজন দুজনের সাথে কাটাবে ঠিক করে ইরহান। জ্যোতিকে ইরহান তার দাদির বাড়িতে রাখবে বলে ঠিক করে। এখানে একা রাখা যাবে না। ইরহান বাড়িতে থাকবে না, তার উপর ওই লোকগুলোর উপর ইরহানের একটুও বিশ্বাস নেই। যদি কিছু করে বসে জ্যোতিকে, জ্যোতি তো ওদের কথা কম শোনায়নি।
কিন্তু জ্যোতিকে ইরহান কিছুতেই রাজি করাতে পারছে না দাদির কাছে চলে যাওয়ার জন্য। জ্যোতির এক কথা, সে তার স্বামীর আর শ্বশুরের ভিটা ছেড়ে এক পাও নড়বে না। অনেক বুঝিয়েও জ্যোতিকে রাজি করাতে পারেনি ইরহান এখান থেকে যাওয়ার। তাই জ্যোতির দাদিকে রাজি করাবে এখানে এসে থাকার জন্য। ওনার আর কাজ করতে হবে না, জ্যোতির সাথে থাকবে। তাই বিকেলে ইরহান জ্যোতির দাদিকে পরের দিন যেন এই বাড়িতে চলে আসে তার জন্য রাজি করাতে যায়। ওই দিক দিয়ে একটু দোকানেও যেতে হবে। এই মাস শেষ হয়েছে 2 দিন আগেই। বেতন নিয়ে প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে যাবে জ্যোতিকে। অন্যদিকে জ্যোতিকে ইরহান বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পরই সীমা এসে প্রেগনেন্সির কিটটা দিয়ে যায়। জ্যোতি কিট নিয়ে পরীক্ষা করে থম মেরে বসে থাকে। চোখের পানি তার ছলছল করছে। তাদের কথাই সত্যি হলো, সে তার বোকা পুরুষের সন্তানের মা হতে চলেছে। জ্যোতির মনের আনন্দ আর দেখে কে, আর আনন্দে নাচতে ইচ্ছা করছে। বিকেলটুকু তার উত্তেজনাতেই কেটে যায়। কখন তার বোকা পুরুষ বাড়িতে আসবে, কখন সে সুখবরটা দিবে। সন্ধ্যায় ইরহানের যত্নে তুলে সাজবে। তার বোকা পুরুষের জন্য সে মন ভরে সাজবে। শাড়িটা সযত্নে শরীরে জড়িয়ে নেয় জ্যোতি। ইরহানের দেওয়া সে মালাটা গলায় পড়ে। হাতে রেশমি চুড়ি, খোপায় কুড়িয়ে আনা বকুল ফুলের মালা জড়ায়। চোখে মোটা করে কাজল দেয়। তারপর ছোট্ট একটা আয়নায় নিজেকে দেখে নিজেই লাজুক হাসে। তার বোকা পুরুষ আজ তাকে দেখে পুরাই অবাক হয়ে যাবে। ইরহান দোকানের মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে নেয়। রাত অনেক হয়ে যাওয়ায় একটা সিএনজি দেখে পড়ে। ইমনও পিছনে আছে। ইরহানকে এত সময় পিছনে পিছনে ফলো করেছে। আজ কিছু একটা করবে, এটাই শেষ সুযোগ। উদ্দেশ্য ফাঁকা রাস্তায় ইরহানের সিএনজিটাকে কোনোভাবে খাদে ফেলা। এতে ইরহানও শেষ, আর কেউ সন্দেহ করবে না। মাঝ রাস্তায় অন্ধকারে গিয়ে কিছুর সাথে ধাক্কা লেগে সিএনজি খাদে পড়ে যায়। পড়ার আগে শুধু 2টা আর্তনাদ ভেসে আছে, যা হচ্ছে হতে দিন। আল্লাহ আপনার ভাবনার চেয়ে অনেক বেশি কিছুই ভেবে রেখেছে। গ্রামের দিকে এখনো সাধারণত রাত 8টা বা 9টা মানে অনেক রাত। সকলে খাওয়া দাওয়া শেষ করে তখন ঘুমের দেশে পাড়ি জমায়। রাস্তাঘাট সবকিছুই শুনশান থাকে। যাদের খুব বেশি প্রয়োজন বা কাজ থাকে তাদের ছাড়া অন্য কাউকেই বেশি দেখা যায় না। রাতের অন্ধকারে তখন রাস্তা দিয়ে সিএনজি এর আলো দিয়ে যতটুকু দেখা যায়, অন্য কোনো আলো নেই। ইরহান যে সিএনজিতে, সেটা অনেকটাই দূরে এগিয়ে গেছে। ইমনও সিএনজি করে ফলো করছিল ইরহানকে। সামনের সিএনজি আগে চলে যাওয়ায় ইমন তার ড্রাইভারকে তাড়া দেয়। সামনেটার কাছাকাছি যেন যায়, আর সুযোগ বুঝে ওই সিএনজিকে ধাক্কা দেয়। নয়তো কিছু একটা করতে মোটা অঙ্কের টাকা দিবে সে ড্রাইভারকে, শুধু যেন অ্যাক্সিডেন্টটা করায়। ড্রাইভার টাকার লোভে রাজি হয়ে যায়। জোরে গাড়ি চালাতে থাকে, কিন্তু নিয়তি মনে হয় অন্য কিছুই লিখে রেখেছে। কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ইমনের সাথেও তেমন কিছুই হয়েছে। হুট করে এই ফাঁকা রাস্তা কোথা থেকে একটা ট্রাক আসলো, কেউ বুঝতেই পারলো না। ট্রাকটা হয়তো ভাবছে গ্রামের রাস্তা এখন পুরোই ফাঁকা, তাই অনেক স্পিডে চালিয়ে যেতেছিল। ট্রাক ভর্তি ইট, হয়তো কেউ ঘর তুলবে তার জন্য। ট্রাক ড্রাইভার ফুরফুরে মনে স্পিড বাড়িয়ে চালাতে থাকে। হুট করে সামনে সিএনজি দেখে গাড়ির স্পিড তাড়াতাড়ি কমাতে যাওয়ার আগে যা ঘটার ঘটে যায়। ইমনদের সিএনজি ততক্ষণে ট্রাকের ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।